তারা অনেকেই বলতে গেলে পুরোটাই ওই জুলাই আগস্টের পরিবর্তনের পরে নিরাপত্তার কারণে তারা চলে গিয়েছিল। ভারতের দিক থেকে একটা ইচ্ছা থাকবে বাংলাদেশের সাথে একটা সম্পর্ক করা, বিশেষ করে জনগণের সাথে সম্পর্ক করা। তাহলে সমালোচনাটা থাকবেই যে এটা যেহেতু আওয়ামী লীগ সরকারকে দিয়েছে, এটা অন্য সরকারকে দিবে না। অতটুকু গ্যারান্টি দিতে পারবে যে এই ভূখণ্ড কোনোভাবেই ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হবে না কোনোভাবেই। বাংলাদেশেও যারা উগ্রপন্থী তারাও একটা স্পেস পেয়ে যান। একেবারেই আগের মতো সম্পর্ক হওয়ার কথা না। ভারতের যারা ফারাক্কা আশেপাশে থাকেন তারাই কিন্তু সমালোচনা শুরু করেছেন, কারণ যেই কারণে ব্যারাজটা তৈরি করেছিল সেটা কাজে দেয়নি। অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ভারত সম্পর্কে বেশ টানাপোড়েন ছিল। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর সেই টানাপোড়েন কতটা কমেছে বা কমছে? এরই মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির দিল্লি সফর করেছেন। এ বিষয়ে আমরা কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমদের সঙ্গে। ডক্টর ইমতিয়াজ আহমদ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির দিল্লি সফর করলেন, দুদিনের সফর। এরপর তারা মরিশাসে একটি সম্মেলনে যোগ দিতে গিয়েছেন। সফর থেকে বাংলাদেশ কি পেল? না, জিনিসটা আমার মনে হয় ওইভাবে দেখা ঠিক হবে না, বরফ গলার বিষয় ছিল না। আসলে জিনিসটা যেটা আমাদের মনে হয় বড় করে অ্যাটেনশন দেওয়া দরকার, সেটা হলো বাংলাদেশের ভিতরে একটা সমালোচনা তৈরি হয়েছিল, এবং যেটা জুলাই আগস্টের পরিবর্তনের পরে সেই সমালোচনাটা বড় আকারেই সামনে চলে এসেছিল। সেটা হলো যে আওয়ামী লীগ সরকারের সাথে দিল্লি একটা দলের সাথে সম্পর্ক তৈরি করেছিল, বা দলের যারা ঘরানা যেটাকে আমরা বলি, সেই ঘরানাদের সাথেই সম্পর্ক ছিল, জনগণের সাথে সম্পর্ক করা হয়নি, বা সব দলের সাথে সম্পর্ক করা হয়নি। এটাই হলো মূল, আমার মনে হয় সমালোচনাটা ছিল। এবং সেখানে একটা পরিবর্তন বাংলাদেশের জনগণ চাচ্ছে। যদিও তাদের পররাষ্ট্র সচিব যখন ঢাকায় এসেছিল, তিনিও একই কথা বলেছিলেন যে পিপল সেন্ট্রিক সম্পর্ক করা হবে এখন থেকে। এখন দেখা দরকার যে এই দুই দেশ সেই ধরনের সম্পর্ক তৈরি করতে পারে কিনা, যেটা মিউচুয়াল রেসপেক্ট এবং ডিগনিটি, যেটা মনে হবে না, অ্যাটলিস্ট পারসেপশনে থাকবে না যে বাংলাদেশ যারা ক্ষমতায় আছেন তারা ওই ভারতের যেভাবে বলা হচ্ছে সেটাকে শুনেই তারা ক্ষমতায় থাকতে চাচ্ছেন, সেই পারসেপশনটা যেন পরিবর্তন হয়। তো আমি মনে করি যে দিল্লিরও একটা অভিজ্ঞতা হয়েছে, কারণ যেই পর্যায়ে সম্পর্ক তৈরি হয়েছিল আওয়ামী লীগের সাথে, একটা বলাই হতো স্বর্ণযুগ ইত্যাদি, সেই স্বর্ণযুগ যে একেবারে রীতিমতো উল্টো পাল্টা হয়ে যায়, সেটা আমি মনে করি যে তারা ভালো করে বুঝতে পেরেছে যে এখানে বড় আকারে ওই জনগণের সাথে সম্পর্ক করা দরকার। তাতে যেই সরকারই আসুক না কেন, সম্পর্ক চলতে থাকবে তার স্বাভাবিক যেই প্রসেস আছে সেই প্রসেসের মাধ্যমেই। এখন আমাদের অপেক্ষা করতে হবে যে দুটো দেশ সেই ধরনের সম্পর্ক করতে পারছে কিনা। আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা বা সেখানকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার আলোচনা আর খবর যা আমরা পেয়েছি ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে যেটি জানানো হয়েছে, তাতে দুই পক্ষই গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন। বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে উদ্বেগ জানানো হয়েছিল যে যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকরা ভিসা
উপর বিধিনিষেধ ছিল, তার থেকে বঞ্চিত ছিল। ভিসা সহজ দ্রুততম সময়ে ভিসা সহজ করার কথা বলেছেন, কিন্তু সামনে পশ্চিমবঙ্গের নির্বাচন। সুতরাং এটি নির্বাচনের আগে কি সহজ করার কোনো সম্ভাবনা আছে বলে মনে করেন? না, আমার মনে হয় না। মানে দুটো জিনিস। একটা তো বলাই হলো যে পশ্চিমবঙ্গের নির্বাচন আছে এবং যথেষ্ট সেনসিটিভ নির্বাচন। এই নির্বাচনটা যেহেতু সেখানে এসআইআর নামে একটা পদ্ধতি এবার ব্যবহার করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে কতটা এটা এভিডেন্স নিয়ে দেখার বিষয়, যদিও যে বড় আকারেই যেই মাইনরিটি যে ভোট ব্যাংক ছিল, বিশেষ করে মুসলিম যেই কমিউনিটি যারা বরাবরই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আসছিল, তার একটা বড় অংশ বলে এবার ভোট থেকে মানে ভোট থেকে বিরত থাকবে, কারণ তাদের বিষয়টা সমাধান হয়নি। তো সেটা যদি এবং সংখ্যাটাও বড় আকারেই শোনা যাচ্ছে, তো সেটা দেখা দরকার। এরকম একটা সেন্সিটিভ নির্বাচন, আমি মনে করি না যে পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে ওই ধরনের শিথিল হবে। বিশেষ করে ওই যেই সেক্টরটা একেবারেই বন্ধ সেটা হলো ট্যুরিজম সেক্টর, যদিও স্বাস্থ্য আর শিক্ষার ব্যাপারে কিছুটা ভিসা চলছিল। আরেকটা বিষয় হলো যে যারা জুলাই আগস্টে এখানে ছিলেন, ভারতের যারা কাজ করতেন এখানে, মনে রাখতে হবে যে যেই পরিমাণে প্রতিদিন ভোট দেওয়া সরি ভিসা দেওয়া হতো, সেই আহ, সেটা করার জন্য বড় মানে প্রচুর মানুষ দরকার ছিল। তো তারা অনেকেই বলতে গেলে পুরোটাই ওই জুলাই আগস্টের পরিবর্তনের পরে নিরাপত্তার কারণে তারা চলে গিয়েছিল। এখন প্রশ্ন স্বাভাবিকভাবে হবে যে তারাই কি ফেরত আসবে? খুব সম্ভব না, কারণ তাদের অভিজ্ঞতার কারণেই হয়তো তারা আর ফেরত আসতে চাইবে না। তাহলে নতুন কে আসবে, তাদের নিরাপত্তা, তাদের আবার ট্রেনিং এর ব্যাপার আছে, যার জন্য একটু সময় লাগবে। তবে আমি মনে করি না যে নির্বাচনের আগে হবে, যার জন্য এই নির্বাচনের যেই অ্যাটলিস্ট আমরা 2 মাস আমরা দেখতে পাচ্ছি যে মে মাসের আগে নির্বাচনের ঘোষণাগুলো আসবে না, রেজাল্ট। তো এর মধ্যে যদি সেই ট্রেনিং ইত্যাদি বাছাই করা যায়, তাহলে হয়তো জুন জুলাইয়ের দিকে আমরা হয়তো কিছুটা হয়তো আমি মনে করি যে স্বাভাবিক হয়ে আসবে। বাংলাদেশের পক্ষ থেকে এই সফরকে শুভেচ্ছা সফর বলা হয়েছে, ভারতের পক্ষ থেকে এটা সরকারি সফর হিসাবেই তারা গ্রহণ করেছে। এ দুটোর মধ্যে কি কূটনৈতিকভাবে কোনো রকম পার্থক্য আছে, না এটি শুধুই শব্দের হেরফের? অফিসিয়াল হ্যাঁ, শব্দের কিছুটা হয়তো এরই সাথে হতে পারে। এখন শুভেচ্ছা তারাও বলতে পারতেন। হয়তো আমার মনে হয় অফিসিয়াল বলার পিছনে এটাই বোঝাচ্ছেন যে না, এটা একেবারেই অফিসিয়াল বিষয়, এখানে অন্য কিছু বিষয় না। কারণ এখনো অনেকগুলো বিষয়ে আহ, মানে এক জায়গায় আসতে হবে। ভারতের দিক থেকে যে বড় চিন্তা সবসময় থাকে সেটা হলো নিরাপত্তার ব্যাপারটা, বিশেষ করে নর্থ ইস্ট নিয়ে। এখন যেই স্বর্ণযুগ যদি বলা হয়, আওয়ামী লীগের সময় যেটা দুই দেশ বলছিল, সেখানে বড় একটা জিনিস ভারত আমার মনে হয় পেয়েছিল, সেটা হলো নর্থ ইস্ট নিয়ে একটা নিরাপত্তা। কারণ একসময় বাংলাদেশের মধ্যেই বেশ কিছু যারা নর্থ ইস্টের ডিসেন্টার ছিল, তারা ঘোরাফেরা করত। তো সেটা বাংলাদেশ পুরোপুরিভাবে সমাধান করতে পেরেছিল। এখন সেটার ধারাবাহিকতা থাকবে কিনা, সেটাই হয়তো তাদের একটা বড় চিন্তা, নিরাপত্তার বিষয়টা। তো আমার মনে হয় বেশ কতগুলো বিষয় আছে, আমাদের দিক থেকেও বেশ কতগুলো বিষয় আছে। তো এমনিতে আমি মনে করি শব্দটার উপরে জোর না দিয়ে কি কি আলোচনা হয়েছে এবং কি কি মোটামুটি সিদ্ধান্তে এসেছে, যার মধ্যে আমরা জ্বালানির বিষয় একটা আমরা দেখলাম, ভিসার বিশেষ করে ডিজেলের ব্যাপারে, ভিসার ব্যাপারে আমরা দেখলাম। তো ওইভাবেই দেখা দরকার। অত কি বলা হয়, শব্দের কূটনীতির মধ্যে আপাতত না যাওয়াই ঠিক, কারণ এখনো অনেক কিছু করার বাকি আছে। আপনি ভারতের উদ্বেগের কথা বলছিলেন যে তারা নিশ্চয়ই নিরাপত্তা, যে কোনো দেশ তার প্রতিবেশী দেশ থেকে নিরাপত্তার জন্যে হুমকি হোক বা নিরাপত্তা বিঘ্নিত ঘটে এরকম কোনো তৎপরতা চায় না।
বাংলাদেশের পক্ষ থেকে যেসব বিষয় নিয়ে উদ্বেগ আছে, আর সেটি নিয়ে কতটা আলোচনা হয়েছে আপনি আহ, একজন বিশেষজ্ঞ হিসেবে বলবেন? যেমন সীমান্তে হত্যা, আহ, গঙ্গার পানি চুক্তির নবায়ন, তিস্তার চুক্তি না হওয়া, বাণিজ্য ক্ষেত্রে যে সুবিধাটা বাংলাদেশ পেত আওয়ামী লীগ সরকারের আমলে, সেই সুবিধা মানে তৃতীয় দেশে ভারতের মধ্য দিয়ে বাণিজ্য আহ, মানে পণ্য নিয়ে যাওয়ার যে সুযোগ ছিল সে তার উপর বিধিনিষেধ আরোপ করেছে। এটি তো বাংলাদেশের কী বলে অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উদ্বেগের বিষয়। এটার ব্যাপারে কি কোনো রকম নির্দিষ্ট আলোচনা হয়েছে বলে মনে করেন? আলোচনা হওয়ার কথা, তবে সেই ধরনের কিছু প্রকাশ হয়নি। বিশেষ করে বাণিজ্যের ব্যাপারে যেই সুবিধাটা পেত, সেই সুবিধাটা আবার হবে কিনা সেই জায়গায় দেখা দরকার। তবে আমি মনে করি যে ভারতের দিক থেকে একটা ইচ্ছা থাকবে বাংলাদেশের সাথে একটা সম্পর্ক করা, বিশেষ করে জনগণের সাথে সম্পর্ক করা। কারণ বাংলাদেশের মধ্যে যেহেতু বড় সমালোচনা হয়েছে এবং ভারত বিরোধী যে সত্যি তারা বড় আকারেই সামনে চলে এসেছিল, সেই জায়গায় আমি মনে করি যে কোনো দেশ এবং ভারত এখানে স্বাভাবিকভাবে চাইবে সেটাকে ট্যাকেল করতে এবং তার পক্ষে নিয়ে আসতে। তো সে জায়গায় যেই বাণিজ্য সুবিধাটা একসময় ছিল সেটা যদি এখন না দেয়া হয়, আমি কথা বলছি, তাহলে স্বাভাবিকভাবে সমালোচনাটা বাড়তে থাকবে। তো আমি মনে করি যে সেখানে ভারত চেষ্টা করবে, কারণ আমাদের মধ্যে বা বাংলাদেশের মধ্যে যে সমালোচনাটা হলো যে ভারত আর বাংলাদেশ সম্পর্কের মধ্যে একতরফা সম্পর্ক হয়েছে। যদিও যারা বলেছিলেন, অনেক কিছু বলেছিলেন, তারা যদিও ক্ষমতায়ও ছিলেন ১.৫ বছর, তারা সেখানে এমন কিছু দেখাতে পারেননি, তবে পারসেপশন তৈরি হয়েছে। এখন ওই পারসেপশনের একটা বড় অংশই যদি আমি এই বাণিজ্যের বিষয়টা দেখি, সেখানে যে সুযোগটা একসময় দেওয়া হলো সেটা যদি আবার না দেওয়া হয় এবং ওটা যদি ওইভাবেই থাকে, তাহলে সমালোচনাটা থাকবেই যে এটা যেহেতু আওয়ামী লীগ সরকারকে দিয়েছে, এটা অন্য সরকারকে দিবে না। তো আমি মনে করি যে পরিবর্তন বিষয়টা দেখা দরকার। কারণ ওই সুযোগে আমি মনে করি যে ভারতেরও লাভ, কারণ ভারতেরও অনেক ইনভেস্টমেন্ট আছে, আরএমজি সেক্টর, তারাও ওই সুবিধা ব্যবহার করত। এটা যে শুধু বাংলাদেশের ব্যবসায়ীদের লাভ হতো সেটা বলা বুঝি পুরোপুরিটা ঠিক হবে না। তো তাদের দিক থেকে একটা চেষ্টা থাকা কথা, এবং সেই হিসাবে আমরা নতুন যে হাই কমিশনের নাম শুনছি সেখানেও বোঝা যাচ্ছে তারা নতুনত্ব আনতে চাচ্ছে। তো সব মিলিয়ে আমার মনে হয় তাদের দিক থেকে একটা চেষ্টা থাকবে। আমাদের দিক থেকে মূলত হলো একটা ডিগনিটি, মিউচুয়াল রেসপেক্ট, এই জিনিসটাই আমরা চাচ্ছি যে বাংলাদেশ যখন তৃতীয় কোনো দেশের সাথে সম্পর্ক করে সেখানে যেন যেটাকে নাক গলানো বলা হয় সেটা যেন না করা হয়। মানে এটা বাংলাদেশ অ্যাটলিস্ট অতটুকু গ্যারান্টি দিতে পারবে যে এই ভূখণ্ড কোনোভাবেই ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হবে না কোনোভাবেই, এবং সেটাই যথেষ্ট হওয়া উচিত। কিন্তু আমরা কি উন্নয়নের, কি ডেভেলপমেন্ট, কি ধরনের ইনভেস্টমেন্ট, সব ব্যাপারে যদি খোঁজ খবর নেয় এবং ওটা নিয়েই যদি কথাবার্তা বলা হয়, তাহলে তো স্বাভাবিকভাবে ওই সমালোচনাটা বাড়তে থাকবে। তো আমরা আশা করব যে অভিজ্ঞতা তাদেরও হয়েছে জুলাই আগস্টের, সেই অভিজ্ঞতা নিয়ে তারাও পরিবর্তন করবেন বাংলাদেশের সাথে সম্পর্ক করার ব্যাপারে। আপনি বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার সম্পর্কে বলছিলেন, এবং তিনি দীর্ঘ মানে অভিজ্ঞতা সম্পন্ন একজন রাজনীতিক, কূটনীতিক, এবং তিনি কংগ্রেস সরকারের মন্ত্রী ছিলেন। পরবর্তীকালে তিনি বিজেপিতে গিয়েছেন, এবং তিনি এরকম একজন ব্যক্তি যার ভারতের একসময় রাষ্ট্রপতি হওয়ারও সম্ভাবনা ছিল। তাকে বাংলাদেশে হাইকমিশনার করাটাকে কি আপনি তাৎপর্যপূর্ণ মনে করেন? মানে খুব বেশি ভারতের পক্ষ থেকে বড় আকারই একটা জিনিস মনে হয় তারা বুঝতে পেরেছে যে ক্যারিয়ার ডিপ্লোম্যাটের মাধ্যমে
বর্তমানে যে সমস্যা তৈরি হয়েছে সেটা পরিবর্তন যদি করতে হয় সেটা ক্যারিয়ার ডিপ্লোমেটের মাধ্যমে করাটা যতটা না সহজ হবে তার চেয়ে হয়তো তারা এখন, যদিও আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু তাদের ধারণা যে একজন রাজনৈতিক ব্যক্তি এবং যেহেতু উনি কি বলা হয়, আহ, আমি যদি মাইনরিটি কমিউনিটি বলি ভারতের, সেখান থেকে আসা, কারণ বাংলাদেশে হিন্দুত্ব নিয়ে বা ভারতের বিজেপির রাজনীতি নিয়ে যথেষ্ট সমালোচনা আছে এবং অনেক সময় আহ, ওই সমালোচনার কারণে বাংলাদেশেও যারা উগ্রপন্থী তারাও একটা স্পেস পেয়ে যান। তো সেখানে একটা পরিবর্তন যদি করতেই হয় তাহলে আমার মনে হয় এই ধরনের একজন রাজনীতিবিদ, ডিপ্লোম্যাট যদি বলি এখন, তার দ্বারাই সম্ভব। এটা ভারত বিভিন্ন সময় বিভিন্ন দেশে করেছে। বড় যেই নাম আমরা বলতে পারি সেটা হলো যখন স্ট্যালিন ছিল মস্কোতে, সোভিয়েত ইউনিয়নের প্রধান, তখন রাধা মানে দার্শনিক, অন্যতম দার্শনিক রাধাকৃষ্ণনকে বানিয়েছিলেন সেখানকার অ্যাম্বাসাডার। রাধাকৃষ্ণন তখন এমনিতেই প্রচন্ড নামি দামি দার্শনিক ছিলেন এবং প্রচুর লেখা পাবলিকেশন ছিল, এবং একমাত্র বলা হয় যে একমাত্র ডিপ্লোম্যাট যিনি স্টেলিন কোনো অনুষ্ঠানে গেলেও তার যেহেতু কতগুলো নিয়ম ছিল, সে কিন্তু একা বেরিয়ে আসতে পারতো সেই হল থেকে, এবং স্টেলিন সেটা সেই সম্মতি দিত। সেই রেসপেক্টটা উনি পেয়েছিলেন স্টেলিনের দ্বারাও। তো একজন নামকরা দার্শনিককে ব্যবহার করা হয়েছিল ওখানে, কারণ স্টেলিনের সাথে ডিল করা খুব সহজ না। তো সেই হিসাবে ভারতেরও অভিজ্ঞতা আছে বিভিন্ন সময় বিভিন্ন লোককে নিয়ে তার জাতীয় স্বার্থ রক্ষা করা এবং কিভাবে দুই দেশের সম্পর্ক বড় আকারে করা যায়। তো আমি মনে করি যে এটা বোঝা যাচ্ছে এই যে একেবারে নিয়ম মাফিক আরেকজন ক্যারিয়ার ডিপ্লোমেটকে না পাঠিয়ে, এবং নর্মালি তাই করা হয়, সেই হিসাবে একটা ব্যতিক্রম। তো এখন আমাদের অপেক্ষা করতে হবে। তবে আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য এই প্রথম এরকম করলো ভারত, তো সেই হিসাবে হয়তো একটা নতুনত্ব আসতেও পারে। কিন্তু এখানে একটা শঙ্কারও বিষয় আছে। সেটি হচ্ছে যে তিনি কংগ্রেস থেকে যে এটা আরিফ আহমেদ খান না তার পুরো নাম, তিনি কংগ্রেসের প্রতিমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী সরকারের। কিন্তু শাহবানুর মামলার হত্যা মামলা না, সরি, শাহবানুর যে খোরপোশের মামলা, সম্ভবত সেই মামলায় যে রায় হয়েছিল এবং পরবর্তীকালে সেই রায়কে সরকার বাস্তবায়ন করেনি, কারণ ভারতের মুসলমান যারা ইসলামী আইন ইসলামী আইনকে অনুসরণ করেন তারা ক্ষুব্ধ হবেন এই দোহাই দিয়ে তিনি কিন্তু মানে ওই সরকার আইনটি কার্যকর করেনি, যে কোনোভাবে ঠেকিয়ে রেখেছিল। এর প্রতিবাদেই কিন্তু আরিফ আহমেদ খান কংগ্রেস ত্যাগ করেন। এখন এরকম একজন হাই কমিশনার, অর্থাৎ এখানকার যারা একটু আমি যদি উগ্রবাদী নাও বলি, যারা একটু মানে গোড়া বা মানে কট্টরপন্থী, তারা বিষয়টিকে আবার কিভাবে নেবে? আমার মনে হয়, কারণ দুই দেশেই কিন্তু ওই ধরনের ঝামেলা আছে যে মাইনরিটি কখনো ওই ইউনিভার্সাল যে রাইটস গুলো সেগুলোর সেগুলো থেকে বিরত থাকতে চায়, কারণ তার আইডেন্টিটি সে রাখতে চায়। এটা ভারতে যেরকম মুসলমানরা রাখতে চায়, এমনকি খ্রিস্টানরা তাই চায়, বাংলাদেশেও আমরা দেখেছি মাইনরিটি চায়। তা আমি মনে করি না যে ওই কমপ্লেক্স কাঠামোর মধ্যে আমাদের যারা আছেন তারা দেখতে চাইবেন, বরং একজন বিজেপির বড় এজেন্ডা হলো হিন্দুত্ব বলা হয়, সেখানে একজন মুসলিম এবং যার আবার কংগ্রেসের সাথেও একসময় সম্পর্ক ছিল,
আহ, অনেকটা মানে এইভাবে হয়তো দেখানো যে না, ভারতের মধ্যে এক ধরনের বহুমাত্রিক কাঠামো আছে, যেটা অনেকেই হয়তো সমালোচনা করে থাকেন। তো উনি কাজ করলে হয়তো বোঝা যাবে যে কেন তাকে পাঠানো হচ্ছে। তবে আমার মনে হয় ওনার একটা বড় চেষ্টা থাকবে, যেই বাংলাদেশের জনগণ বড় আকারে যেটা ভারত বিরোধী হয়ে গেছে বা কথাবার্তা আছে, সেই জায়গাটা পরিবর্তন আনা। এটা স্বাভাবিকভাবে একটা দেশ না চেষ্টা করার কোনো কারণ নেই, এবং আমি মনে করি ওনার দ্বারাই হয়তো চেষ্টা করা হবে। এখন যতক্ষণ উনি কাজে যখন নামবেন তখন হয়তো বোঝা যাবে যে কতখানি সফলতা উনি অর্জন করতে পেরেছেন। ঢাকা দিল্লি দুই পক্ষই গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন, সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন। কিন্তু সেখানে সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আ ভারতে আশ্রয় নেওয়া এবং তার বিরুদ্ধে এখানে এখানে আন্তর্জাতিক আ অপরাধ আদালতে রায় হওয়া, এটি কোনো বাধা হয়ে থাকবে কিনা? মানে এটা বাধা হয়ে থাকবে, না এটি পাশ কাটিয়ে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবে দুই পক্ষ? না, আমার মনে হয় না কোনো ঝামেলা হবে। কারণ বাংলাদেশের কি বলা হয়, ভারতের এই ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞতা আছে, এবং বিভিন্ন দেশের এই ধরনের কি বলা হয়, যারা আশ্রয় নেন, যারা হয়তো ওই সরকারের একেবারে বা ওই দেশের অনেক কিছুর ব্যাপারে অনেক নেতিবাচক বা সমালোচনা আছেন ইত্যাদি, বা কেস আছেন, কিন্তু দেখা যায় না সম্পর্ক ঠিকই চালিয়ে যেতে পারে। ভারতের অভিজ্ঞতা আহ, দালাই লামাকে নিয়ে আছে। দালাই লামা বহু বছর ধরে আছেন। তিনি রাজনীতি কথাবার্তাও বলেন, রীতিমতো তার আশ্রম আছে, এটাও আমরা জানি। তো সেখানে কোনোভাবেই চীনের সাথে তার যে সম্পর্ক, বর্তমানে যখন কথা বলছি তখন ভারতের সবচেয়ে প্রধান বাণিজ্য রেজিম কিন্তু চীন। তার উপরে তারা সাংঘাই কোঅপারেশনে একসাথে কাজ করেন, ব্রিক্সে একসাথে কাজ করেন, ইউক্রেনের ব্যাপারে একসাথে কাজ করেন, ডলারাইজেশনে একসাথে কাজ করেন। সো ওগুলো যদি আমরা এমনকি মিয়ানমার রোহিঙ্গা ব্যাপারেও তারা দুটো দেশ কিন্তু একসাথে আছে, বিশেষ করে জাতিসংঘে যতগুলো রেজুলেশন হয়েছে। সো আমার মনে হয় তাদের সেই অভিজ্ঞতা আছে। বাংলাদেশেরও আমার মনে হয় আমাদের অনেকেই আশ্রয় নেন, ইউকেতে আশ্রয় নেন বা কানাডাতে আশ্রয় নেন, কিন্তু তাই বলে আমাদের ইউকে বা কানাডার সাথে সম্পর্ক কখনো খারাপ হয়নি। এই প্র্যাকটিসটা মোটামুটি সব দেশেই আছে, যার জন্য আমি মনে করি না যে ওই কারণেই সম্পর্ক থেকে যাবে, সেটা না। আর একটা জিনিস বলা উচিত যে এটাও খেয়াল রাখা দরকার যে হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়তো রেটরিক, প্রচন্ড নেগেটিভ রেটরিক ছিল। সেটা শুধু বাংলাদেশের থেকে না, আমরা ভারতের মিডিয়ারও মধ্যেও আমরা প্রচন্ড নেগেটিভ রেটরিক শুনেছি, কথাবার্তা শুনেছি বাংলাদেশের বিরুদ্ধে। তবে এটাও মনে রাখতে হবে যে আমরা যদি আমদানি রপ্তানি দেখি, তাহলে আমদানি কমে গিয়েছিল কিন্তু রপ্তানি কিন্তু বেড়েছিল। 12% মতন মনে হয় রপ্তানি বেড়েছিল, যার জন্য বাংলাদেশ ভারত মানে একেবারে প্রতিবেশী দেশ। তার বিভিন্ন লেভেলে কিন্তু তার সম্পর্ক। আমাকে স্মাগলিং এরও ডেটা দেখা দরকার, যে ইনফর্মাল ট্রেড বা স্মাগলিং এর কি অবস্থা ছিল, সেটা কি আদৌ কমে গিয়েছিল কিনা। যার জন্য বিভিন্ন লেভেলে সম্পর্ক, হ্যাঁ, পলিটিক্যাল সম্পর্ক হয়তো কিছুটা বা কিছুটা বড় আকারেই হয়তো আহ, একেবারে নিচে নেমে গিয়েছিল, যেটা আমি মনে করি এই নির্বাচিত সরকার স্বাভাবিক একটা ধাপে এক জায়গায় ফেজে নিয়ে আসতে চাচ্ছে। তবে আমাদের একটু অপেক্ষা করা দরকার যে একেবারেই আগের মতো সম্পর্ক হওয়ার কথা না। কারণ সেখানে যেই পারসেপশনটা তৈরি হয়েছিল, সেটা একটা নেগেটিভ পারসেপশন তৈরি হয়েছিল বাংলাদেশের জনগণের মধ্যে। তবে আমরা চাইবো যে এবং দিল্লি এটা না বোঝার কোনো কারণ নেই যে মিউচুয়াল রেসপেক্ট, ডিগনিটি, পিপল সেন্ট্রিক এই ধরনের সম্পর্ক যদি করতে পারে, তাহলে আমি মনে করি দুই দেশেরই লাভ। গঙ্গার পানি চুক্তির মেয়াদ ২০২৬ সালেই শেষ হয়ে যাচ্ছে। ৩০ বছর মেয়াদি চুক্তি ছিল এবং সেটি শেখ হাসিনার প্রথম সরকারের আমলে চুক্তি হয়। আ এখন
31শে ডিসেম্বরের মধ্যে এই চুক্তি যদি নবায়ন না হয় তাহলে কি হবে, বা নবায়ন হতে হলে ভারতের পক্ষ থেকে যতটা উদ্যোগ থাকা দরকার সেটা আছে কিনা? আহ, দুটো জিনিস, একটা হলো যে যদি রিভিজিট করতে হয় এবং রিভিজিট করার যথেষ্ট কারণ আছে। কারণ হলো যে আহ, যারা মানে ফারাক্কাবাসী যারা ভারতের যারা ফারাক্কা আশেপাশে থাকেন তারাই কিন্তু সমালোচনা শুরু করেছেন। কারণ যেই কারণে ব্যারাজটা তৈরি করেছিল সেটা কাজে দেয়নি। এবং কল্যাণ রুদ্র অন্যতম হাইড্রোলজিস্ট ভারতের, তিনিও তার একটা ম্যাপে দেখিয়েছিল যে নদীটা কিভাবে সরে গেছে। তো আমরা যদি সেদিকে তাকাই তাহলে বোঝা যাচ্ছে যে এক ধরনের রিভিজিট করা দরকার। কিন্তু রিভিজিট করতে গেলে যেই টিম ওয়ার্ক দরকার, যে হোমওয়ার্কটা দরকার, সেটা কি আমরা করেছি কিনা, এবং আমরা ভারতে যে সমালোচনাটা তৈরি হয়েছে সেটাকে আমরা কাজে লাগাচ্ছি কিনা, এটা সময় সাপেক্ষ একটা ব্যাপার। তো রিভিজিট করতে গেলে আমার মনে হয় একটা সময় লাগবে এবং টিম ওয়ার্ক দরকার, জনমত তৈরি করা দরকার। সেখানে হয়তো আপাতত তারা হয়তো সিদ্ধান্ত নিতে পারে 6 মাস বা 1 বছর যা আছে সেটাই থাকুক, কিন্তু এর মধ্যে আমরা রিভিজিট করতে চাই। সেটা আমার মনে হয় মানে মানে বিজ্ঞান দিক থেকেও একটা ব্যাপার এবং পলিটিক্যালিও ঠিক হবে। কারণ যেই কাঠামোটা তৈরি করা হয়েছিল সেটা আসলেই কাজে দিচ্ছে না। তবে রিভিজিট করতে গেলে যেই ধরনের গবেষণা, রিসার্চ এবং যে এক্সপার্টাইজ কাঠামো দরকার, সেটা যদি না করা হয় তাহলে এমনি বললে তারা হবে না। তো সেখানে আমার মনে হয় সময় লাগবে। তবে একটা সুযোগ তৈরি হয়েছে, আমি মনে করি সেই সুযোগ ব্যবহার করা উচিত। সীমান্তে মানুষ হত্যা, এটা নিয়ে দুই দেশের মধ্যে বহু আলোচনা হয়েছে, তিক্ততা হয়েছে, ফেলানির কাহিনী ঘটেছে, সেটা নিয়ে দুই দেশে মামলাও হয়েছে। এটি বন্ধ করা যাচ্ছে না কেন? এমনকি অনেকে বলেন পাকিস্তান ভারত সীমান্তেও এরকম হত্যাকাণ্ড হয় না, কিন্তু বাংলাদেশ ভারত সীমান্তে কেন হচ্ছে? না, পাকিস্তান ভারত সীমান্ত প্রচন্ড মিলিটারাইজড একটা কি বলা হয় বর্ডার, মানে এবং এটা ব্যয়বহুল একটা কাঠামো তৈরি করেছেন এবং দুজন দুজনকে এনিমি হিসেবেই দেখেন। বাংলাদেশ ভারত যদিও জুলাই আগস্টের পরে এক ধরনের সম্পর্ক খারাপ হয়েছে, কিন্তু এনমিটি আমাদের নেই। মানে ভারত পাকিস্তানের একটা ঝামেলা হলো কাশ্মীর নিয়ে তাদের এখনো সমাধান হয়নি, এবং যেই কারণেই একটা এনমিটি। কাশ্মীর সমাধান হয়ে গেলে কিন্তু আমি মনে করি যে স্বাভাবিকভাবে একটা সম্পর্ক দুই দেশের হতে পারত। আমাদের সেই ধরনের কোনো ব্যাপার নেই। আমাদের যা কিছু যে বর্ডার আছে, আমাদের এমনকি ল্যান্ড বর্ডার, সেটাও একেবারে ডিমার্কেটেড পুরোপুরি 100%। আমাদের যে ম্যারিটাইম বাউন্ডারি আছে সেটাও 100% ভারতের সাথে, সেটাও পুরোপুরি ডিমার্কেটেড। সো আমাদের কোনো ডিমান্ড, ক্লেইম, এগুলো কাউন্টার ক্লেইম কিছু নেই। এই ধরনের বর্ডার খুবই কম, কিন্তু এটাও মনে রাখতে হবে যে দুটো দেশ কিন্তু তার এইগুলো সমাধান করে ফেলেছে। তো সেই জায়গায় এই যেই বর্ডার কিলিংটা হয়, এটা অনেকেই মনে করে যে যারা ভারত পাকিস্তানের বর্ডারে ওই সীমান্তে যখন তারা থাকে তখন যেই অভিজ্ঞতা নিয়ে তারা থাকেন, তারা যখন ট্রান্সফার হয়ে এই বর্ডারে আসেন তখন ওই অভিজ্ঞতাটাই চালিয়ে যান এবং ওই কি বলা হয় বাংলাদেশকেও সবকিছু কি বলা হয় এক ধরনের শত্রু হিসেবেই দেখেন। এখানে পরিবর্তন করা দরকার, জনমত তৈরি করা দরকার। আমি মনে করি ভারতের জনগণও বড় আকারে জানে না, পশ্চিমবঙ্গের লোকরা কিছু কিছু হয়তো জানে, কিন্তু পুরো ভারতের জনগণ কিন্তু আসলেই জানে না যে এখানে একটা আনলফুল এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে, এবং যেটা ভারতের সংবিধানের বিরুদ্ধে চলে যাচ্ছে। কারণ যে কিলিংটা হচ্ছে বেশিরভাগই কিলিংয়ে কিন্তু তাদের আর্মস নেই। মানে যারা একেবারে মানে আর্মস ছাড়া একজনকে মানুষ মেরে ফেলা, হতে পারে সে স্মাগলার, তাকে অ্যারেস্ট করাটা ঠিক আছে, কিন্তু তাকে মেরে ফেলার যে বিষয়টা এবং ফেলানির যে মৃত্যুটা,
যে মেয়েটা ওপাশ থেকে এপাশে আসছিল, এটা তো বোঝাই যাচ্ছে পুরোপুরি এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং আনলফুল কিলিং, এবার এটা ভারতের সংবিধানের বিরুদ্ধে। তো সেই জায়গায় তারা বড় আকারে বিচার আমরা দেখিনি। তাতে বোঝা যাচ্ছে যে ওই ট্রিগার হ্যাপি বা ওই নিরাপত্তা কাঠামো যেটা, সেখানে পরিবর্তন করতে পারছে না। তবে আমি মনে করি যে আমি বহুবারই বলেছি এবং লেখার মধ্যেও লিখেছি যে ভারত চীন যেভাবে সমাধান করেছে, যেখানে তাদের বর্ডারে, আমার ভুলে গেছি কোন ভাবে, 90 দশকে মনে হয় তারা ওই অ্যাগ্রিমেন্টে এসেছে, যেটা এখনো আছে, সেটা 2 কিলোমিটারের মধ্যে কোনো আর্মস আনার কি বলা হয়, দুজনেই কোনো আর্মস নিয়ে আসতে পারবে না। যার জন্য তাদের যে কনফ্লিক্টটা হয়েছিল মাঝখানে, সেটা রীতিমতো সেখানে মারা গেছে কোনো, কিন্তু একেবারে হাতাহাতি, কোনো অস্ত্র কিন্তু ব্যবহার করা হয়নি। ওই ধরনের নতুনত্ব কিছু আনা দরকার বাংলাদেশ ভারতের মধ্যে। যদিও মাঝখানে রাবার বুলেটে গেছেন, কিন্তু রাবার বুলেটে কিন্তু মানুষ মারা যেতে পারে, নির্ভর করবে যে কোথায় আঘাত হচ্ছে। আমি মনে করি যে নতুনভাবে চিন্তা ভাবনা করা দরকার এবং বর্ডারকে আরো স্বাভাবিকরণ করা দরকার, উন্নয়ন করা দরকার। বর্ডার রীতিমতো একটা পেরিফেরি হয়ে থাকে, খুবই মার্জিনালাইজড হয়ে থাকে। সেখানে যদি শিক্ষার, সেখানে স্বাস্থ্য কাঠামো, এগুলো যদি বড় আকারেই করা যায়। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে এখন। শেষ প্রশ্ন হলো, প্রতিবেশী দেশ হিসাবে 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে নিশ্চয়ই ভারতের তীক্ষ্ণ দৃষ্টি ছিল। নির্বাচনের ফলাফল কি তাদেরকে কিছুটা স্বস্তি দিয়েছে বলে মনে করেন? এবং সেই নির্বাচনের ফলাফলই এই দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা এবং উদ্যোগ বাড়ার একটা কারণ বলে মনে করেন? হ্যাঁ, আমার মনে হয় তারা যথেষ্ট স্বস্তির, মানে যেভাবে কাঠামোটা তারা মাঝখানে অনেকেই মনে করেছিল, সে জায়গায় বিএনপি ক্ষমতায় আসাতে তারা মনে করেছে যে এটা তাদের জন্য একটা কি বলা হয় পজিটিভ। এই কারণে যেহেতু বিএনপি আগেও ক্ষমতায় ছিল এবং বিএনপির সাথে তারা আগেও কি বলা হয় বিভিন্ন সম্পর্ক তৈরি করেছে, সেই পার্টিকে জানে। তো সেই হিসাবে আমি মনে করি যে বিএনপির আসার ফলে যেই স্বাভাবিকরণের যে বিষয়টা, সেটা রিলেটিভলি সহজ হয়েছে। এখানে অন্য কোনো দল আসলে হয়তো আরো ঝামেলা হতো এবং তারাও তখন বিভিন্ন বিষয়ে তাদের জনগণেরও হয়তো প্রেশার আসতে পারতো। সেখানে হয়তো আরো কিছু ব্যবসা বাণিজ্যের ব্যাপারে হয়তো আরো বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন ইত্যাদি শুরু হতো। বর্তমান যে জ্বালানি সংকট, এটা আমরা ভালো করেই জানি যে ডিজেলের ব্যাপারে আসামের সাথে যে পাইপলাইন তৈরি হয়েছে, সেটা এখনো তারা চালু রেখেছে। এখন সেই জায়গায় দুটো দেশের মধ্যে কিন্তু দুজনেরই যেন লাভ হয় সেরকম একটা চেষ্টা করা হচ্ছে। তো সেই জায়গায় আমার মনে হয় যেহেতু বিএনপির সাথে তারা আগেও সম্পর্ক করেছে, মানে কাজ করেছে, হ্যাঁ, মানে তারা বিএনপির সাথে কাজের অভিজ্ঞতা তাদের আছে, নিজের অভিজ্ঞতা আছে, তারা বিএনপি লোকদের ভালো করেই চেনে এবং সেই হিসাবে সহজ হয় যেহেতু চেনা আছে। তো এখন স্বস্তি নিঃশ্বাস নিয়েছে কিনা সেটা আমি জানি না, কিন্তু এখন পরিবর্তন যেটা দেখা যাচ্ছে তাতে বোঝা যায়। এখানে এটাও বলে রাখি যে এস জয়শঙ্কর এসেছিলেন খালেদা জিয়ার মৃত্যুর পরে, সেটাও একটু একটা বড় বিষয় হিসাবে, এবং তখনও বোঝা যাচ্ছিল যে দিল্লি কি চাচ্ছে। তখন বিএনপি ক্ষমতায় ছিল না, সেটা নির্বাচনের আগে। সেটাই বলছিলাম যে নির্বাচনের আগেই এসে শ্রদ্ধা জানানোর যে বিষয়টা, তাতে বোঝা যাচ্ছে যে যেহেতু মনে রাখতে হবে খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, অপোজিশন লিডার ছিলেন, সেই গুরুত্বটা তারা বড় আকারই দিয়েছিলেন। তো সব মিলে হ্যাঁ, যদিও আমার এভিডেন্স নাই যে স্বস্তির নিঃশ্বাস নিয়েছে কিনা, কিন্তু আমি মনে করি তারা কাজ চালিয়ে যেতে পারবে, এটা মোটামুটি পরিষ্কার হয়েছে।
আমরাও আশা করি ভারত বাংলাদেশ সম্পর্ক অতীতের সকল টানাপোড়েন পার হয়ে নতুন যাত্রা শুরু করতে পারবে এবং সেই সম্পর্ক জনভিত্তিক, জনগণের কল্যাণ হবে। দুই দেশের জনগণ, বাংলাদেশ এবং ভারতের, এবং কোনো একটি দল বা একটি গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক নয়, দুই দেশের সম্পর্ক হতে হবে মানুষের সাথে মানুষের সম্পর্ক, জনগণের সাথে জনগণের সম্পর্ক, এবং তাদের উভয় দেশই লাভবান হবে। আমরা চাই প্রতিবেশী দেশ হিসাবে ভারত বাংলাদেশ সম্পর্ক উত্তর বাড়বে এবং বাংলাদেশের পক্ষ থেকে যে সমস্যাগুলো সামনে আছে সেই সমস্যাগুলো সমাধানে ভারতও সদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটাবে। কারণ প্রতিবেশী সবসময় প্রতিবেশীর কল্যাণ চায়, এটি আমরা দেখে এসেছি। কারণ প্রতিবেশীকে কখনো অস্বীকার করা যায় না। ভারত বাংলাদেশ উভয় দেশের জন্য এটি সত্য। আর এই দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো দেশের সঙ্গে সম্পর্কে যাতে প্রভাব না পড়ে, অর্থাৎ আমাদের তৃতীয় কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সেটি ভারত বাংলাদেশ সম্পর্কে কোনো রকম নেতিবাচক প্রভাব ফেলবে না, এটাই প্রত্যাশা করি। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা চর্চাকে সময় দেওয়ার জন্যে। ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বললাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদের সঙ্গে। আপনারা চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।